সাংবাদিকদের, সমস্ত সংবাদ মাধ্যমের লোকেদের স্বাগত। আপনারা জানেন আমরা প্রায় এই তৃণমূল ভবন থেকে আমরা প্রেস কনফারেন্স করি। আজকে আমি এবং আমাদের আ সম্পাদক দলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ কুণাল ঘোষ আর আমি আমরা দুজনে মিলে প্রেস কনফারেন্সটা ডেকেছি। এই কারণে ডেকেছি কেননা আমরা আ আজকে বিষয় হচ্ছে আজকে আমাদের মাননীয় দেশের প্রধানমন্ত্রী তিনি কোচবিহারে এসেছিলেন, বক্তব্য রেখেছেন। সেই ব্যাপারে আমাদের কিছু কথা মনে হয়েছে, যেটা কথা আপনাদের মাধ্যমে আমরা মানুষের কাছে তুলে ধরতে চাই। ঘটনা হচ্ছে যে প্রধানমন্ত্রী আবার আসতে শুরু করেছেন। ২০২১ আমরা বারবার দেখেছি। আমাদের সেই গান মনে পড়ছিল, বিখ্যাত গান যে, "নেতা আসছেন হেলিকপ্টারে, নেতা ভাসছেন, নেতা আসছেন, নেতা আসছেন।" তো ২০২১ এর আগেও আমরা বারবার প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় তাদের বারবার এখানে আসতে দেখেছি। তারপর তাদের আর দেখা যায়নি যখন তৃণমূল কংগ্রেস ২০০ র উপর আসন পেয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকার গঠন করল। আবার ৩ বছর পরে প্রধানমন্ত্রী আবার ঘন, ঘন আসতে শুরু করেছেন এবং কোচবিহার জেলায় এসছেন এবং আজকে তিনি কোচবিহার জেলায় এসছেন এবং পুরো উত্তরবঙ্গ সম্পর্কে কেন, গোটা পশ্চিমবঙ্গের মানুষ সম্পর্কে কতটা উদাসীন, কতটা আ নিষ্ঠুর আমরা বলতে পারি, নিরাসক্ত, যে পাশে জলপাইগুড়ি জেলায় ঐরকম বড় ঝড় মাত্র কয়েকদিন আগে হয়েছে। প্রধানমন্ত্রী সেখানে যাওয়া তো দূরস্থান, আমার মুখ্যমন্ত্রী আপনারা জানেন রাত্রিবেলায় ওই ঝড়ের খবর পেয়ে ওখানে গিয়ে চলে গেছেন, আর্ত মানুষদের পাশে দাঁড়িয়েছেন, দুর্গত পীড়িত মানুষদের পাশে থেকেছেন, হাসপাতালে গেছেন, তাদের সবাইকে সাহায্য করেছেন এবং ঠিক পাশের জেলা কোচবিহার। সেখানে আজকে প্রধানমন্ত্রী এলেন, বক্তব্য রাখলেন এবং কি আশ্চর্য! একবারও তার মুখে জলপাইগুড়ির ঝড়, সেখানে মানুষদের মৃত্যু, এখানে মানুষদের বাড়ি চলে যাওয়া, সেটা নিয়ে একটা কথা তিনি উচ্চারণ করলেন না। এটা আমাদের কষ্ট হয়েছে। যে, যে উত্তরবঙ্গের মানুষ আমরা অন্তত গত লোকসভা ভোট থেকে দেখছি বারবার মাননীয় প্রধানমন্ত্রীর উপর আস্থা রেখেছেন। বারবার প্রধানমন্ত্রীকে বিভিন্ন লোকসভা কেন্দ্রে বিজেপিকে যারা জিতিয়েছেন, সেই ঝড় যেখানে হলো, সেখানে তার সম্পর্কে একটি কথা নেই, একটি সমবেদনার কথা নেই, একটি কোনো দুর্বলতার কথা নেই। অর্থাৎ নর্থ বেঙ্গল সম্পর্কেও যে আসলে কতটা উদাসীন বিজেপি পার্টি, এটার দ্বারা সেটা প্রমাণিত হয়। তো আজকে তিনি বেশ কিছু বক্তব্য রেখেছেন, সেটার সম্পর্কে আমার আর অল্প কিছু কথা আছে। তারপর আমি কুণাল ঘোষের কাছে মাইক দিয়ে দেব। কিন্তু তার আগে আপনাদের আমি উনি যা বলেছেন সে সম্পর্কে একটা ছোট ক্লিপিং আমি আপনাদের দেখাবো। তো দেখে অবাক বনে যাই, আমি অর্থ কোনো খুঁজে নাহি পাই রে। কতই রঙ্গ দেখি দুনিয়ায়, কতই রঙ্গে দেখি এই ভারতে, এই নয়া ভারতে এখন, আচ্ছে দিনের ভারতে। যে ৫০০ দিন হতে চলল আমার আমার দলের নেতা, সর্বভারতীয় সাধারণ সম্পাদক, মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি বলেছিলেন যে ৫০০ ঘন্টা হয়ে গেল, যে তিনি বললেন যে, "আমি আপনাকে যেকোনো জায়গায় আপনি জায়গা ঠিক করুন, ৫০০ ঘন্টা অতিক্রান্ত এখনো, যে আপনি জায়গা ঠিক করুন, আপনি আসুন, আপনি আর যে আপনাদের যেকোনো একজন প্রতিনিধি আসুন, যে আপনারা ২১ সালের পর আবাস যোজনায় কোথায় বা ১০০ দিনের কাজে কি টাকা দিয়েছেন, হয় আপনারা শ্বেতপত্র প্রকাশ করুন, অথবা আপনারা যে ৳১ ও দেননি, সেটা আমি সামনে বসে প্রমাণ করে দেব, চ্যালেঞ্জ করে আমি বলছি।" তো কোনো উত্তর নেই, নিরুত্তর, এবং আজকেও একটা যাকে বলে ডাহা জুমলা, সেই মিথ্যাচারণ আজকে গোটা পশ্চিমবঙ্গের মানুষ শুনলেন। তো এটায় আমরা অভ্যস্ত হয়ে গেছি। আমরা ক্লান্ত এই মিথ্যাচার শুনতে, শুনতে। এখনো আমরা আবার বলছি যে এরপর হয়তো ৫১০ ঘন্টা যাবে, ৫২০ ঘন্টা যাবে, ৫৩০ ঘন্টা থাকবে। ওইদিকে নীরব এবং তুমি রবে নীরবেই থাকবে। তাও আমি বুঝতে পারছি।
কিন্তু যদি একবার সরব হয়ে অনুগ্রহ করে বলেন যে এই এই যে আজকে যে কথাটা বলেছেন যে ৪০ লক্ষ বাংলার পাকা ঘর পেয়েছেন। এইটার যদি কোনো সাপোর্টিং ডকুমেন্ট অন্তত একটা দেন, তাহলে আমরা বাধিত হই। আরো বেশ কিছু কথা উনি বলেছেন। সে প্রসঙ্গে আমিও আরো কিছু কথা বলব। কিন্তু এখন আপাতত কুণাল ঘোষ। ধন্যবাদ ব্রাত্য বসু, মাননীয় শিক্ষামন্ত্রী। দেখুন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে ভাষণ আজ আমরা দেখেছি, এই ভাষণ এবং ওনার উপস্থিতি এক, অমানবিক; দুই, দ্বিচারিতা; তিন, ভিত্তিহীন কুৎসা; চার, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা; পাঁচ, অসদুদ্দেশ্যে মিথ্যাচার। এই পাঁচটা ক্ষেত্রের উপর নরেন্দ্র মোদীর আজকের এই উপস্থিতি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আসবেন যখন শ্বেতপত্রটা হাতে রাখবেন, উনি রাখেননি। এবার বলছেন ৪০ লক্ষ বাড়ি। কদিন আগে কেন্দ্রীয় সরকার বিজ্ঞাপন দিয়েছিলেন, সেখানে লেখা ছিল ৪,৬৯,০০০ বাড়ি। কোনটা ঠিক? ৪,৬৯,০০০ বাড়ির অনুমোদন, অনুমোদন, টাকা দেওয়াও নয়, অনুমোদন। অনুমোদন বলতে আপনি কি মিন করছেন? ১১ লক্ষের তালিকা তৈরি, আপনি বিজ্ঞাপন দিলেন ৪,৩৬,০০০ বাড়ির অনুমোদন। আজ বক্তৃতায় বলছেন ৪০,০০০ বাড়ি দিয়েছি। কি করে হতে পারে এটা? এ তো দিনের আলোর মতো স্পষ্ট। অমানবিক, কারণ ঝড়, প্রাকৃতিক বিপর্যয়, মানুষের প্রাণহানি, হতাহত, ক্ষতি, একটা শব্দ উচ্চারণ করলেন না। আমাদের প্রার্থী প্রচার থামিয়ে দিয়ে উদ্ধার কাজে চলে গেলেন। মুখ্যমন্ত্রী মাঝরাত্রে ঘটনাস্থলে, অভিষেক বন্দ্যোপাধ্যায় তারপর। কই সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, এরা তো রাজনৈতিক ভোট প্রচারের কর্মসূচি ছেড়ে, সুকান্তবাবু তো মানুষের কাছে গেলেন না। শুভেন্দুবাবু রাজনীতি করতে গেছিলেন, মানুষের বিক্ষোভের মুখে পড়েছেন ওখানে। প্রধানমন্ত্রীর মুখে একটা শব্দ থাকবে না। অত বড় ঘটনা, জলপাইগুড়ির এবং কোচবিহারেরও কিছু অংশ ক্ষতিগ্রস্ত। এটা অমানবিক। মেকি দরদ দেখাচ্ছেন উত্তরবঙ্গের জন্য, মনের মধ্যে আসলে কোনো দরদ নেই। থাকলে প্রথমে ওই ভয়ঙ্কর বিপর্যয়ের কথাগুলো বলতেন, সেই পরিবারগুলোর কথা বলতেন, একটি শব্দ উচ্চারণ করেননি। দ্বিচারিতা করছেন, দ্বিচারিতা। বলছেন দুর্নীতি, পরিবারবাদ। হেমন্ত বিশ্ব শর্মা, নারায়ণ রানে, শুভেন্দু অধিকারী, অজিত পাওয়ার, সর্বশেষ প্রফুল্ল প্যাটেল, যাদেরকে নরেন্দ্র মোদীরা চোর বলেছেন, সিবিআই ইডি লাগিয়েছেন। যেই বিজেপিতে গেছেন অথবা এনডিএতে গেছেন, তারা সাধু হয়ে গেছেন। মোদীর পরিবার এই অসাধুদের পরিবার। মোদীর পরিবার বলছেন যাকে, মোদীর পরিবার হেমন্ত বিশ্ব শর্মাদের পরিবার। মোদীর পরিবার হেমন্ত বিশ্ব শর্মা, শুভেন্দু অধিকারী, অজিত পাওয়ার, নারায়ণ রানে, প্রফুল্ল প্যাটেলদের পরিবার, যাদেরকে বিজেপি চোর বলেছিল। এজেন্সির ভয়ে যারা মোদীর পায়ে পড়েছে, এরা হচ্ছে মোদীর পরিবার। মানুষকে বোকা বানাচ্ছিলেন নরেন্দ্র মোদী। নারী উন্নয়ন, মহিলাদের উন্নয়ন, উত্তরপ্রদেশ, উন্নাও, হাতরাস, প্রয়াগরাজ, গুজরাট, বিলকিস বানু, মণিপুর, তার ধর্ষণকারী এবং পরিবারের খুনিদের ছেড়ে দিল বিজেপি। সুপ্রিম কোর্ট ধরে আনতে বলেছে। এপাশে মণিপুর, মধ্যপ্রদেশ। আর সোনার মেয়ে সাক্ষী মালিক, তারা যখন বলছেন
যে নরেন্দ্র মোদীর সাংসদ ব্রিজভূষণ তাদের শ্লীলতাহানি করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা হয় না। এরা মহিলাদের জন্য দরদ দেখাচ্ছেন। আর বাংলায় মহিলাদের আর্থিক অধিকার, সামাজিক অধিকার, রাজনৈতিক অধিকার যিনি দিয়েছেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। মনে রাখবেন, নরেন্দ্র মোদীর সরকার দেশে প্রথম পুরস্কার, প্রথম স্থান নারীদের নিরাপত্তা, কলকাতা, পশ্চিমবঙ্গ। আর নারীদের উপর নির্যাতনে এগিয়ে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ। সেই প্রধানমন্ত্রী মহিলাদের কথা বলছেন। ফলে আমরা আগাগোড়া যা দেখলাম, সিএএ নিয়ে তিনি একই কথা বললেন, মানুষকে বিভ্রান্ত করা। এমন কোন কাগজ নরেন্দ্র মোদীর কাছে আছে অথচ এই মানুষগুলোর কাছে নেই, যাতে নরেন্দ্র মোদী নাগরিক, এনারা নাগরিক নন? মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, যাদের নাম ভোটার তালিকায় আছে, যারা ভোট দিয়েছেন, আধার কার্ড আছে, নথি আছে, নাগরিক। কারণ নাগরিকত্ব কারার অধিকার বিজেপির নেই। আমরা নরেন্দ্র মোদীকে পরিষ্কার করে বলছি, আপনার দলের কোন নেতা যদি সিএর ফর্ম ফিল আপ করে, তার প্রাথমিক শর্ত হচ্ছে নিজেকে ভারতের নাগরিক নয় বলে ঘোষণা করা। তাহলে তাদের ভোটে দাঁড়াবার কোনো অধিকার থাকবে না। সংসদে কেউ ভোটে দাঁড়াবেন না। বিধায়ক থাকলে অবিলম্বে বিধানসভা থেকে বরখাস্ত করতে হবে। পুরসভা বা পঞ্চায়েত থাকলে সরিয়ে দিতে হবে। কারণ সিএ ফর্ম ফিল আপ করা মানে ঘোষণা করা যে আমি ভারতবর্ষের নাগরিক নই। আর যিনি ভারতবর্ষের নাগরিক নন, তিনি ভারতবর্ষের কোনো জনপ্রতিনিধি হিসেবে থাকতে পারেন না। মানুষকে ভুল বোঝাচ্ছেন নরেন্দ্র মোদী। আগাগোড়া আজকে নরেন্দ্র মোদী বলে গেলেন, মোদী কা গ্যারান্টি, মোদীর প্রজেক্ট, মোদী বাড়ি করছে, মোদী টাকা দিচ্ছে। কি নরেন্দ্র মোদীর পৈতৃক টাকা দিচ্ছেন নাকি নরেন্দ্র মোদী? দেশের সংবিধানে এটা কেন্দ্রীয় সরকার, বাংলার হকের টাকা আপনি দিতে বাধ্য। মোদীর টাকা মোদী দিচ্ছেন। আমরা বলছি প্রতিটি পদক্ষেপে গরিব মানুষ, কৃষক, শ্রমিক, পরিযায়ী শ্রমিক, প্রত্যেকটি পেশার উন্নয়ন, প্রত্যেকটা জায়গায় মোদীর গ্যারান্টি মানে ভাঁওতা, আর দিদির গ্যারান্টি মানে রাজ্য সরকার মানুষের পাশে আছে, পশ্চিমবঙ্গ সরকার মানুষের পাশে আছে। ফলে আজ নরেন্দ্র মোদীর কুৎসা করেছেন বেশি, জোশ ছিল না বক্তৃতায়। বুঝতে পারছেন বাংলায় ভরাডুবি হতে চলেছে। জোশ ছিল না বক্তৃতায়। বুঝতে পেরেছেন দিল্লিতে আর ক্ষমতায় ফিরছেন না। বিজেপি আর এনডিএ 200 ক্রস করার জায়গায় নেই। বিকল্প সরকার আসছে। আর বাংলার মাটিতে 42টি কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের ছুঁড়ে দেয়া কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ে গেছে বিজেপি। বিজেপি জানে তৃণমূল কংগ্রেস 30 থেকে 35টি আসন বাংলা থেকে পেতে চলেছে। তাই নরেন্দ্র মোদীর জোশ নেই। নরেন্দ্র মোদী সিপিএম কংগ্রেসকে ব্যবহার করছেন। বাংলায় বিজেপি 2 ভাই, সিপিএম আর কংগ্রেস আই। নরেন্দ্র মোদী সিপিএম কংগ্রেসের নাম উচ্চারণ করে করে তারা যাতে একটু ভোট কাটে। নরেন্দ্র মোদী তো মনে হচ্ছে বিজেপি, সিপিএম, কংগ্রেসের যে ফ্রন্ট হয়েছে তার চেয়ারম্যান।
বিজেপির দুই ভাই সিপিএম আর কংগ্রেস আই নরেন্দ্র মোদীর আজকের ভাষণে আমি যা যা বললাম, এক অমানবিক এক উপস্থিতি, যেখানে ঝড় প্রাকৃতিক বিপর্যয়ের পরিবারগুলোর জন্য একটা শব্দ নেই, দ্বিচারিতা, যে অভিযোগগুলো বিজেপির ক্ষেত্রে প্রযোজ্য, কাঁচের ঘরে বসে আয়নায় ঢিল, কাঁচের ঘরে বসে ঢিল ছুঁড়লেন। 3 নম্বর, ভিত্তিহীন কিছু অভিযোগ, যে অভিযোগগুলো তাদের বিরুদ্ধে করার কথা। 4 নম্বর, প্রতিশ্রুতির নামে ভাঁওতা। এবং কুৎসা। এই কাজগুলো নরেন্দ্র মোদী করে গেলেন এবং মানুষ নিজের জীবনের অভিজ্ঞতা থেকে তারা জানেন যে নরেন্দ্র মোদী যা বলছেন সেটা মিথ্যা, তার ভিত্তি নেই। মোদির গ্যারান্টি মানে শূন্য, আর দিদির গ্যারান্টি মানে রাজ্য সরকার শীত গ্রীষ্ম বর্ষা, দিদির গ্যারান্টি ভরসা। ফলে নরেন্দ্র মোদী আজ এইটুকু বুঝে গেলেন যে তিনি তাকে, তার দলকে, তার সরকারকে বাংলা প্রত্যাখ্যান করতে চলেছে। শুভেন্দু অধিকারীদের মতো দুর্নীতিগ্রস্ত, যাদের দুর্নীতি বিজেপি বলছে, তাদের দলে নিয়ে দুর্নীতির বিরুদ্ধের কথা, অধিকারী প্রাইভেট লিমিটেডকে বিজেপিতে নিয়ে পরিবারবাদের বিরুদ্ধে কথা, একটা নয়া পয়সা বাংলার জন্য না দিয়ে এই দিয়েছি ওই দিয়েছি মিথ্যা দাবি করা, শ্বেতপত্রের নথিটা পর্যন্ত আনেনি। যদি ক্ষমতা থাকতো, যেগুলো দিয়েছেন বলেছেন, অভিষেক তো চ্যালেঞ্জ করেছিল, ব্যাংক অ্যাকাউন্টের কাগজটা তুলে ধরলেন না কেন, যে দিল্লির কোন অ্যাকাউন্ট থেকে পশ্চিমবঙ্গ সরকারের কোন অ্যাকাউন্টে টাকা গেছে। প্রথম সভাতেই ব্যাকফুটে বিজেপি, হার মেনে নেওয়ার সুর বিজেপির গলায়। নরেন্দ্র মোদীর উৎসাহ চলে গেছে প্রথম দিন বাংলায় তালিকা ঘোষণার পর পা রেখে। ব্রাত্য, আমার এর সঙ্গে আর একটাই কথা বলার আছে। আজকে একটা আশ্চর্যজনক কথা বলেছেন প্রধানমন্ত্রী, যেটা আমার চলচ্চিত্রের সঙ্গে জড়িয়ে থাকার সঙ্গে অল্প স্বল্প জড়িয়ে থাকার সুবাদে আমার সেটা খুবই মানে হাস্যকর বললেও কম বলা হয়। মানে গোটা ভারতবর্ষের মানুষের কথা ভেবে আমাদের অবস্থা এমনি, বাংলায় উনি যথেষ্ট উনি অত্যাচার চালিয়েছেন। এবার গোটা দেশের কথা ভেবে আমাদের দুঃখ লাগছে, কেননা আমরা প্রধানত আমাদের রাজ্য নিয়ে কনসার্ন, যেহেতু আমরা রাজ্যেই রাজনীতিটা করি। উনি বলেছেন যে 10 বছর ধরে ভারতবর্ষের মানুষ আসলে ট্রেলার দেখলো, পিকচার আবি বাকি হ্যায়। তাহলে 10 বছর ধরে উনি যদি একটা ভেবে দেখুন, আমি প্রযোজকের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে একটা সিনেমা বানাবো বলে, যদি 10 বছর পরে যদি আমি কেবলমাত্র একটা মানে 30 সেকেন্ড বা 40 সেকেন্ডের ট্রেইলার দিয়ে থাকি, আর 3 ঘন্টা বা 2.5 ঘন্টা সিনেমা বানাতে যদি আমি 10 বছরও না পারি, তাহলে আমার আর আগামী 20 বছরও আমি পারবো বলে আমার মনে হয় না। তাহলে একটা ট্রেলার উনি বানালেন, একটা উন্নয়নের ট্রেলার, ভাঁওতাবাজির ট্রেলার, মিথ্যাচারের ট্রেলার, জুমলাবাজির ট্রেলার। এই ট্রেলার উনি 10 বছর ধরে বানিয়েছেন এবং 10 বছর পর এখনো আশা করছেন যে কোনো একদিন নাকি তিনি ওই কোট আনকোট সিনেমাটা বানাতে পারবেন। গোটা ভারতবর্ষে গণতন্ত্রকে ভুল উন্টিত করে যেভাবে উনি এই একটা ট্রেলার, তিনি হয়তো 15 সেকেন্ডের বা 20 সেকেন্ডের একটা ট্রেলার তিনি বানিয়ে আজকে তার ক্যাপসুল কুচবিহারের মাটিতে দাঁড়িয়ে গেলানোর চেষ্টা করলেন। আমার মনে হয় যদি সিনেমাটা সত্যি উনি কোনোদিন বানাতে পারেন, যা আমার ধারণা ভারতবর্ষের মানুষ ওনাকে আর সুযোগটা দেবে না, কিন্তু ও যে ট্রেলার উনি বানিয়েছেন তাতেই আমাদের আত্মারাম খাঁচাচারা হয়েছে, পিলে চমকে উঠেছে। এবং অনুগ্রহ করে আমরা ওনাকে বলছি, ভারতবর্ষের মানুষ বলছেন, দয়া করে আর সিনেমাটা অন্তত বানাতে যাবেন না, তাহলে ভরাডুবি যা হওয়ার হয়েছে আরো বিপর্যয় হবে। এবার আমি আর কুনাল খুব অল্পই আপনাদের না, আমি একটা দুঃখের কথা বলে হ্যাঁ রাখি, হ্যাঁ এটা ব্যক্তিগত একটা খুব দুঃখের কথা, তোমারও কষ্ট হবে শুনলে। সেটা হচ্ছে যে এই যে ট্রেলার উনি দেখালেন, উনি বলছেন আমি
ট্রেলার দেখালাম, এবার ছবি হবে। তুমি তো ছবিটা ভেবে আঁতকে উঠলে। না, আমার জীবনের দুঃখের কথা হচ্ছে, বাংলা সিরিয়ালের ইতিহাসে দুটো সিরিয়াল শুরু হয়েছিল। একটার নাম চন্দন, বিভাস চক্রবর্তী ছিলেন, প্রিয়াঙ্কা ত্রিবেদী ছিলেন। আর একটা বকুল, নজরুল ইসলামের পুলিশ কর্তা, ওনার সিরিয়ালের উপর। ঘটনাচক্রে এই দুটি মাত্র জায়গাতে আমি অভিনয়ের সুযোগ পেয়েছিলাম। কোথায়? দুটিনি শুধু ট্রেলার হয়েছিল, সিনেমার কোনোদিন হয়নি। ট্রেলার অবধি রিলিজ হয়েছিল। ফলে নরেন্দ্র মোদীর এই যে ট্রেলারের কথা বলছেন, এরপরে কিন্তু সিনেমা দিনের আলো দেখবে না, ওটা এই চন্দন বকুলের মতোই কিন্তু কালের গর্ভে হারিয়ে যাবে। শান্তনু ঠাকুরের একটি হ্যাঁ, ওইটা বলতে যাচ্ছিলাম, আপনি বলুন, হ্যাঁ বলে নিন। শান্তনু ঠাকুরের একটি ভাইরাল ভিডিও আজকে প্রকাশ। আমরা শুনে যাচ্ছি। শান্তনু ঠাকুরের একটি ভাইরাল ভিডিও আজকে প্রকাশ্যে এসেছে, যেখানে তাকে বলতে শোনা যাচ্ছে যে একটাও তৃণমূলের লোকদের আমরা নাগরিকত্ব দেব না, মমতা বন্দ্যোপাধ্যায় যেন বাঁচায় তোদের। দ্বিতীয় পার্ট হচ্ছে এই প্রশ্নেরই। শান্তনু ঠাকুর বলছেন মেন দরকার হচ্ছে যারা 1971 সালের পরে যারা এসেছেন তাদের। কোনোদিনও যদি এনআরসি হয়, ধরুন বিজেপি সরকার আমাদের লোকদের কাউকে পাঠাবে না, যার জন্য সিএ করা হয়, বিজেপি সরকার কিছু করলো না এনআরসি, 200 বছর পরে যদি এনআরসি করে সংবিধান অনুসারে রাষ্ট্রপতি শাসন দিয়ে এই দেশ থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় রোহিঙ্গাদের মতো, তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় বাঁচাবেন? এইটা মানে এক নম্বর কথা বলবো যে উনি কখন কি বলেন কোনো ঠিক থাকে না। উনি নিজে বলেছিলেন যে সিএ চালু হওয়ার পর উনি প্রথম ওই কেন্দ্রীয় সরকারের পোর্টালে নাগরিকত্ব পাওয়ার জন্য, আপনাদের থেকে শুনেছি, উনি নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করবেন বলেছেন। প্রথম কথা হচ্ছে সেই আবেদনটা কি উনি করেছেন? উত্তর হচ্ছে না, ওই আবেদন উনি এখনো করেননি। তাহলে কেন্দ্রীয় সরকারের পোর্টালকে কেন্দ্রের মন্ত্রী, জাহাজ প্রতিমন্ত্রী, তিনি নিজেই বিশ্বাস করতে পারছেন না। তা তিনি কাকে রাখবেন আর কাকে তাড়িয়ে দেবেন, এই বিজেপি এই যে বিভাজনের রাজনীতি, ওটা উনি ভালোই আয়ত্ত করেছেন। কিন্তু মতুয়া ধর্মাবলম্বীরা জানেন যে এই বিজেপি গভর্নমেন্টই যে তাদের জন্যে যে 2002 সালে যে ভয়ানক আইনটা করেছিল, যে কে শরণার্থী এবং কে আমাদের আহ, মানে অনুপ্রবেশকারী, সেই ফারাক তাতে ঘুচে গিয়েছিল। সেই আইন অব্দি প্রত্যাহার করেননি। ফলে মতুয়া ভাইদের কাছে আজকে জবাবদিহি করতে হচ্ছে শান্তনু ঠাকুরকে। ফলে উনি এরকম উগ্র কিছু বিভাজনমূলক কথা উনি বলতে চাইছেন। আসলে 71 সালের আইন, 50 সালের আইন, এটা উনি নিজেও খুব ওয়াকিবহাল নয় হলে তো উনি নিজেই আপনাদের কাছে বলেছিলেন যে আমি ওই প্রথম পোর্টালে অ্যাপ্লাই করব। করে দেখান, করে বলুন যে উনি এতদিন আসলে আমাদের আমাদের রাজ্যে কেন্দ্রীয়, আমাদের দেশে কেন্দ্রীয় মন্ত্রী হয়ে আছেন, আসলে তার নাগরিকত্ব ছিল না। তো সেইটার আগে উনি জাস্টিফাই করুন, তারপর বাকিটা আমরা উত্তর দিয়ে দেবো। এই যে 200 বছর বাদে তাদেরকে যদি ভাগিয়ে দেওয়া হয়, এই বিষয়টা আমি আমি খুব সহজ কথা, যে যে আপনি আপনি সহজ লজিক কি বলে, সহজ লজিক যারা বলে, যারা অনুপ্রবেশকারী যারা আসেন, তারা তো তাদের কাগজপত্র গুছিয়ে টুছিয়ে রেডি হয়ে আসবেন। আর শরণার্থী মানে তারা মার খেয়ে চলে আসছেন, তার কাছে কাগজপত্র থাকবে না, কেননা সে কাগজপত্র নেওয়ারই সময় তো পায়নি। যে শরণার্থী হবে তাকে তো তাড়িয়ে দেওয়া হয়েছে, তার মানে সে কাগজপত্র, কবে জন্মের তার তারিখ, কোথায় আধার কার্ড, কোথায় রেশন কার্ড, সে খুঁজবে কি করে? বরং অনুপ্রবেশকারীকে কারীর হাতেই তো সব জালি, সমস্ত জাল সব ডকুমেন্ট থাকবে, এটাই তো সাধারণ লজিক বলে। তাহলে আসলে এই এনআরসির নাম করে ওরা কি আসলে অনুপ্রবেশকারী শরণার্থী এরকম ভাগাভাগি করে আসলে অনুপ্রবেশকারীকেই, ঘুষপেটিয়াকেই বৈধতা দিতে চাইছেন? এবং যারা ন্যায্য শরণার্থী আছেন ওই গোটা বিস্তীর্ণ সীমান্ত অঞ্চল জুড়ে, তাদের বার করে দেওয়ার পরিকল্পনা চলছেন। যেভাবে আসামের ডিটেনশন ক্যাম্পে আমরা দেখেছি, প্রায় 12 লক্ষ বাঙালি সেখানে বন্দি করে রাখা হয়েছিল, সেখানে এখনো তারা আটকে আছেন। তো বিজেপির এই ধরনের বিভাজনমূলক রাজনীতি বরাবর আত্মঘাতী হয়েছে। বনগাঁ, রানাঘাট বা আরো যেসব সীমান্তবর্তী এলাকা আছেন এবং মতুয়া ধর্মাবলম্বী ভাইয়েরা আছেন, তারা এগুলো এখন বুঝতে পারছেন। হারের ভয়ে এই জাহাজ প্রতিমন্ত্রী এখন আবোল তাবোল বকছেন। আমার মনে হয় শরণার্থী এবং অনুপ্রবেশকারী কে,
ওনার নিজেও খুব স্পষ্ট নয়, এনআরসি আইনও উনি জানেন না, আর যদি জানতেন তাহলে এই সিএ রুল দেখার পর উনি তো নিজেই আবেদন করতেন, নিজের কথা অনুযায়ী, নিজের প্রতিশ্রুতি অনুযায়ী। সেটা তো উনি করলেন না, কেন করলেন না তাহলে? আর 200 বছর বাদে ভারতীয় জনতা পার্টি বলে বস্তুটা ওটা জাদুঘরে থাকবে। 200 বছর বাদে ভারতীয় জনতা পার্টি বলে বস্তুটা জাদুঘরে থাকবে। লোক ওই কাঁচের ইয়ে ফিয়ে দিয়ে সব দেখবে, এই লোকটা এই ছিল, এরটা ওই ছিল, তাই ছিল। তখন দেশের দায়িত্ব, অমুক রাজনীতি, এসবের কথা ওনাদের এখন থেকে ভাবতে হবে না। আচ্ছা, এটা নিয়ে একটা প্রশ্ন করে দিই, সেটা হচ্ছে যে দিলীপ ঘোষ তিনি আবার নিজের জায়গাতেই রয়েছেন এবং উনি বলছেন যে মানে কমিশনের সতর্কতার পরে উনি বলছেন দাদাগিরি একমাত্র দিলীপ ঘোষ করে, ওরা ঠুকঠাক করছে, ঘা মারলে সব সিধে হয়ে যাবে, হুঁশিয়ারি দিলীপ ঘোষের। আবার এদিকে বলছেন যে ভোটের পরে দাদাগিরি করতে চান তো জি বাংলার সঙ্গে কথা বলুন। তো ওখানে ওখানে করতে চান কেন? সৌরভকে দিয়েছে, আমি করতে চাই, তো ওখানে গিয়ে কথা বলুন। তো এখানে মানে বাকি ভোটের সঙ্গে এসব দাদাগিরির কি সম্পর্ক? দাদাগিরি শুরু করার আগেই সে তো এনআরসিও শুরু হয়নি, দিলীপ ঘোষ উচ্ছেদ হয়ে গেছে। এনআরসি এখন বিজেপি কি বলেছিল, দিলীপ বাবুরা কি বলতেন? বিজেপি বলেছিল সিএ এনআরসি হবে, আমরা সব ধরে বার করে দেবো। এনআরসি শুরু হলো না, দিলীপ ঘোষকে মেদিনীপুর থেকে 5 বছর চাষ করার পর সুকান্ত ধরে বার করে দিয়েছে। দিলীপ ঘোষ আগে সুকান্তদের উপর, ওনার দলের উপর দাদাগিরিটা দেখাক। দিলীপ ঘোষের বুকের মধ্যে অনেক কষ্ট, বুক ফেটে যাচ্ছে। পাঁচটা বছর মেদিনীপুরে চাষ করার পর গভীর চক্রান্ত দলের মধ্যে, তাকে যেভাবে একবার সহসভাপতি করা হলো দিল্লিতে, তারপর তাকে আবার বাদ, তারপরে এই সাংসদ বাদ, নতুন জায়গায় ফেলে দেওয়া হয়েছে। দাদাগিরি যদি থাকতো তো দেখাতেন দলের ওপর, আপনার ওপর নির্যাতন করছে আপনার দল। ফলে দিলীপ বাবু যেসব কথাগুলো বলছেন দাদাগিরি ইত্যাদি, কहीं पे নিগাহে কहीं पे নিশানা, বলছেন দলের লোককে, দলের নেতৃত্বকে। আপনারা ভাবছেন হয়তো তৃণমূলের দিকে তাকিয়ে বলছে। বলছেন যে এখন তো সিবিআই ইডির দাওয়াই দেখতেই পাচ্ছেন, এর পরে তো আর বাড়ির ভাত খেতে পারবেন না। নতুন জায়গায় গেছেন, সব এলাকাটা পুরো ঘুরে উঠতে পারছেন না, পোস্টার ফেস্টুন মারার লোক নেই, খারাপ কথা বললে 4টে কাগজে বেরোবে, টিভিতে দেখাবে, এলাকার পাবলিসিটি প্রচারের, সেই জন্য 4টে খারাপ কথা বলছে। তাহলে মানে উনি বলতে চেয়েছেন আসলে দাদাগিরি মানে উনি ছোটদা, ওনার 2 বড়দা আছে, একটা সিবিআই একটা ইডি। ছোটদা একা পারছেন না, সঙ্গে বড়দা লাগবে, মেজদা লাগবে, রাঙাদা লাগবে, তবে ছোটদার মুখে বুলি ফুটবে। তা ভালো, ছোটদার এইসব দাদাদের দরকার, এই আর কি। রাজ্য বীরভূমের বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী দেবাশিস ধর, যিনি একসময় কুচবিহারের এসপি ছিলেন, তিনি বলছেন শীতলকুচি কাণ্ডে রাজ্যের একটি বড় মাথার বিরুদ্ধে এফআইআর করা আছে, সিবিআই তদন্ত হলে সেই রহস্য উন্মোচিত হবে। উনি যখন উনি তো ওই সময় আজকে না হয় বিজেপির প্রার্থী হয়েছেন, তো উনি তো ওই সময় এসপি ছিলেন। তা উনি এরকম যখন এসপি ছিলেন, আজকে তার ওনার কোনো দায়বদ্ধতা নেই প্রশাসনের প্রতি, যে প্রশাসনিক উনি কোনো একটা বকল বানিয়ে বসে আছেন, যে বা প্রশাসনিক ওথ তার কাজ করছে, যে আমি আসলে মন্ত্রগুপ্তি শপথ নিয়েছি, আমি ওগুলো বলতে পারবো না। ওনার যদি হিম্মত থাকে উনি নামটা বলে দেখান না। এই ধরনের আধা আধা কথা বা বাজারে ছেড়ে দেওয়া, ভাসিয়ে দেওয়া, হ্যাঁ, এই বিজেপির মতোই স্বভাবটা প্রথম দিনই উনি বেশ রপ্ত করে ফেলেছেন দেখছি। তো ওনার যদি সত্যি কোনো বড় মাথার এগেনস্টে ওই সময় শীতলকুচি কাণ্ডে থাকে, তাহলে একটা বড় মাথা, মেজো মাথা, মুড়ো মাথা, এগুলো না বলে যাকে বলতে চাইছেন, হিম্মত থাকলে নামটা বলুন। তুমি কিছু বলবে এটা নিয়ে? হ্যাঁ, হ্যাঁ। আর একটাই জাস্ট, উনি যেহেতু পুলিশে ছিলেন এবং সেখান থেকে তারপর জয়েন করেছেন, করে এফআইআর এর কথা বলছেন, ব্যাপারটা এরম নয় তো যে ওনার এই তৃণমূল বিরোধী মনোভাব থেকেই তিনি কিছু অভিযোগ দায়ের করিয়ে রেখে গেছিলেন? এখন তো বোঝাই যাচ্ছে ওনার ভেতরটা কি অ্যাকচুয়ালি। যেটা বলছেন যে আপনারা বাম কংগ্রেস এরা পরস্পরের সঙ্গে লড়াই করছেন রাজ্যে, আর দিল্লিতে গিয়ে একসঙ্গে খাবার খাচ্ছেন, কে বলছেন? প্রধানমন্ত্রী। তো এখানেও তো বাম কংগ্রেস, তারা তো বিজেপিকে সাহায্য করছে প্রতি পদে। নরেন্দ্র মোদী যখন সিবিআই ইডি পাঠায়, তখন এয়ারপোর্ট থেকে গলায় মালা দিয়ে কারা নিয়ে আসে? শুধু কংগ্রেস আর সিপিএম নিয়ে আসে। তো শুধু এ রাজ্যে
লড়াইটা চলছে তৃণমূল বনাম বিজেপি, আর বিজেপির দুই ভাই কংগ্রেস, সিপিএম আর কংগ্রেস আই। বিজেপি তাদের ব্যবহার করছে এখানে, কখনো পাশে দাঁড়িয়ে প্রত্যক্ষভাবে, কখনো পরোক্ষভাবে। লাগামটা তো বিজেপির হাতে রয়েছে, বিজেপির সঙ্গে আলাপ আলোচনা করে সব সিটগুলোকে নিয়ে তারা সাজাচ্ছে। ফলে এ রাজ্যে লড়াইটা তৃণমূল একদিকে বনাম বিজেপি, আর বিজেপির দুই ভাই সিপিএম আর কংগ্রেস। মানে ও যেটা বলতে চাইছেন কুণাল, তার সহজ কথা, দিল্লি থেকে এলো গাই, সঙ্গে বাছুর সিপিএম আর কংগ্রেস আই, এটাই বলতে চাইছেন? হ্যাঁ, আচ্ছা, ইংলিশ করবো? রাজভবন থেকে এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে আপনার নাম করেই, যে মিনিস্টার ব্রাত্য বসু বলেছেন রাজ্যপালকে পাগল এবং অ্যালজাইমারে ভুগছেন বলেছেন, এবং এমন সময় বলেছেন রাজ্যপাল যখন 4টে নামই গ্রহণ করেছেন যেগুলো পাঠানো হয়েছিল, এবং তার সঙ্গে হুঁশিয়ারিও দিয়েছেন প্রত্যেক ভিসিতে। আচ্ছা, এর সঙ্গে যোগ করবো আমি, সেটা হচ্ছে রাজ্যপাল বলছেন যে এই রাজ্যের শিক্ষামন্ত্রীর জন্য এখানকার চিফ মিনিস্টারের সঙ্গে আমার সম্পর্কটা খারাপ হয়েছে। কি বলবেন? টুইটটা আছে, তারপর ভালো করে দেখুন টুইটটা তারপর আছে না নেই সেটা খোঁজ নিন। হ্যাঁ, আপনার ওটা দেখুন। টুইটটা তুলে না, আমার দুটো টুইটই উইথড্র করা হয়েছে, যাই হোক, আমি যখন টুইট করা হয়েইছে। হ্যাঁ, তা আমি বলি, 1 নম্বর কথা হচ্ছে যে উনি যাকে অ্যাপয়েন্ট করেছিলেন সেই কেয়ারটেকার ভিসি যিনি ছিলেন, আগে তিনি তার উত্তর দিন, তারপর আমি আমার জুনিয়র যিনি আমায় অ্যাপয়েন্টমেন্ট করছেন তার কথার উত্তর আমি দেব। আমার এটা নিয়ে কোনো বক্তব্য নেই। আগে উনি গৌড়বঙ্গের ভিসি কিভাবে অপমানিত হয়েছেন আগে সেটার উত্তর দিন, তারপর উনি শিক্ষা দপ্তর, মন্ত্রী, এইসব নিয়ে উনি পরে ভাববেন, আগে ওটার উত্তর দিন। সার্কুলার দিচ্ছেন গোটাটাই বেআইনি, মানে আপনারা বলছেন রাজভবন বেআইনি। আমি এই সার্কুলার সংক্রান্ত বা এই 4 জন ভিসি না হওয়া কি হওয়া, আমি আপনাদের কাছে আজকেই বা আগামীকালের মধ্যে আমরা এটা সম্পর্কে কি ভাবছি এটা ঠিক এক কথায় হবে না। আমরাও আইনি পরামর্শ নিয়েছি। আমিও 4 থেকে 5 পাতার একটি জবাবি প্রত্যুত্তর কালকে সমস্ত গণমাধ্যমকে আগামীকালকের মধ্যে আমি দেব। হয়ে গেছে? সন্দেশখালী নিয়ে বিজেপির এবার নতুন অভিযোগ যে মাদক কারবারের সঙ্গে যুক্ত ছিলেন শাহজাহান শেখ। আমি জানি না, তুমি বলো। না, অভিযোগ এইগুলোর কি আছে, তদন্ত করছে তো সেন্ট্রাল এজেন্সি। এসব যখন কোনো না কোনো কথা আসছে, তো সেন্ট্রাল এজেন্সিটা তো সিবিআই, ইডি, এনআইএ, এগুলো তো সব বিজেপির। তো এরকম প্রকাশ্যে বাজার গরম না করে তো ওরা নিজেদের এজেন্সিকে বলুক, ওদের কাছে কি তথ্য আসছে সেগুলো তাদের বলুক। এটা একটা মেলাইন করার জন্য কোনো ঘটনাকে, প্রথমত একটা ঘটনা ঘটেছে কি ঘটেনি, ঘটলে কতটা ঘটেছে, সরকার ব্যবস্থা নিয়েছে, তারপরেও তারা ইস্যুটাকে জিয়ে রাখতে চায়। ইস্যুটা জিয়ে রাখতে গেলে একের পর এক মিথ্যাচার করতে হবে। তো যদি তদন্ত ওরিয়েন্টেড কোনো ইনপুট থাকে বিজেপির, তো তারা এজেন্সিকে সরাসরি বলে দিক, মিটে গেল। গুজরাট এটিএস প্রায় 200 কোটি টাকার যে মাদক ধরেছিল, সেখানে শরীফুল ইসলাম বলে একজনের নাম পাওয়া যাচ্ছে, তার বাড়ি সন্দেশখালীতে, এবং শাহজাহানের কাছের, এমনটাই অভিযোগ করা হচ্ছে। তারা সন্দেশখালীতে গেছিল না গুজরাট এটিএস, সেটাকে হাতিয়ার করেই বিজেপি মূলত বলছে। প্রথম কথা, সেটা তো আর গতকাল হয়নি, উদ্ধার হয়ে থাকলেও বহু আগে হয়েছে, এবং সেটা উদ্ধারটা হয়েছে গুজরাটে, না কলকাতায়। গুজরাট এটিএস কি করেছে? কলকাতায় এসে বাজেয়াপ্ত করেছিল। এরপরে যখন আবার গুজরাটে তার কানেকশন পাওয়া গেল, সেই অংশটা কোথায় গেল? গুজরাট ঢুকলো কি করে? যদি খারাপ জিনিসটা পশ্চিমবঙ্গেই থাকে, পশ্চিমবঙ্গ থেকে উদ্ধার হয়, পশ্চিমবঙ্গের লোক খারাপ, তাহলে গুজরাটের তদন্তকারীরা এখানে ঢুকছে কি করে? তার নিশ্চয়ই গুজরাটের কোনো লিঙ্ক আছে বলে ঢুকেছে। তো গুজরাটের লিঙ্কটা তদন্ত হোক না আগে, কাল লোক। গুজরাটের তদন্তকারী অফিসার বাংলায় এসে বলছে এইখানে, তার মানে বাংলার লিঙ্ক আছে, বাংলার অমুকের অমুক। আমার প্রশ্ন, হোয়াই গুজরাট থেকে টিম আসছে? তার মানে কোনো কেসের লিঙ্ক যদি গুজরাটে না থাকে, তাহলে গুজরাটের ইনভেস্টিগেটিং অফিসার বেঙ্গলে আসতে পারে না। তাহলে গুজরাটে কি হয়েছিল? গুজরাটে মাদকের কোন কোন জিনিস আছে? গুজরাট বা বরোদা বেল্টটা, ওখানে কোনো ঘটনা ঘটেছিল কিনা, তাদের মাথার উপর কাদের হাত আছে, সেইগুলোকে একই সঙ্গে তদন্ত। খারাপ কাজ হলে সবাই শাস্তি পাবে। যদি বাংলায় কোনো লোক মাদক ব্যবসায় জড়িত থাকে,
সেও পাবে, গুজরাটে যদি কেউ থাকে তাহলে সেও পাবে। পাশাপাশি পশ্চিমবঙ্গে ইদানিংকালে মাদক ব্যবসায় যে সমস্ত গ্রেফতারির খবর আছে তার মধ্যে কিন্তু বিজেপির প্রত্যক্ষ নেতা নেত্রী পদাধিকারী এদের নাম রয়েছে, সেগুলো যেন মাথায় রাখবে। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি ফের বেফাঁস মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে সমস্ত চুরির দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায় নিক, নয়তো উনি পদত্যাগ করুন মুখ্যমন্ত্রী হিসেবে। বুঝলো? বলো তুমি। এই তো এই রাজনৈতিক বক্তব্য রেখেছেন। হ্যাঁ, আর কথা হচ্ছে যে তাহলে তো এই মানে এই নারায়ণ রানে থেকে অজিত পাওয়ার থেকে হেমন্ত বিশ্ব শর্মা সবার জন্য প্রধানমন্ত্রীকে পদত্যাগ করা উচিত। কেন্দ্রের যে এতগুলো ক্যাগের যা রিপোর্ট অনুযায়ী যে পরিমাণ দুর্নীতি সড়ক পরিবহন দপ্তরে হয়েছে, তার জন্য রাজ্যে এই দেশের প্রধানমন্ত্রীকে তাহলে পদত্যাগ করা উচিত। অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি দুর্নীতির বিরুদ্ধে কথা বলে গেছেন, তো উনি তো দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে গেছেন বলেছেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে অনুরোধ, বিজেপির যে ক্যান্ডিডেট লিস্ট ফাইল হবে তাতে এফিডেভিটে যদি করাপশন এবং কেস রিলেটেড কিছু থাকে, ফৌজদারি মামলা থাকে, তাহলে যেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্বাচনী ময়দান থেকে সরে দাঁড়ান। কারণ অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন তিনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে এসেছেন। সেই কারণেই তিনি এমনকি বিচারপতির আসন ছেড়ে ভারতীয় জনতা পার্টির হয়ে তিনি বলেছেন তিনি দুর্নীতির বিরুদ্ধে। তাই যদি হয় তাহলে তার দল, তিনি যে দল থেকে নমিনেশন দেবেন, সেই ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেট যখন সবাই ফাইল করবে নমিনেশন, তার এফিডেভিটে যদি ক্রিমিনাল কেস থাকে, সেই কেসগুলির ফয়সালা না হওয়া পর্যন্ত অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেন বিজেপির হয়ে ভোটে না দাঁড়ান। স্যার, ইডি আদালতে দাবি করেছিল কুণালদা যে গত 11 বছরে শাহজাহানের দুটি সংস্থার মাধ্যমে তার অ্যাকাউন্টে 137 কোটি টাকা জমা পড়েছে। শেখ সাবিরা ফিশারিজ দিনের পর দিন এর মাধ্যমে কালো টাকা সাদা করা হয়েছে। আর মোহাম্মদ সেলিম এই প্রসঙ্গে বলছে যে তৃণমূলের এই লুটপাটে যোগসাজশ রয়েছে বিজেপির। মোহাম্মদ সেলিম বিজেপির অন্যতম, তো সিপিএম এর রাহুল সিনহা ঘুরে ঘুরে হারে, তার আবার বড় বড় কথা। সিপিএম এর রাহুল সিনহা, মোহাম্মদ সেলিম, তিনি কখনো উত্তর কলকাতায় দাঁড়ান, কখনো রায়গঞ্জে দাঁড়ান, কখনো মুর্শিদাবাদ। চণ্ডীতলায় দাঁড়ান, তারপরে মুর্শিদাবাদে ঘুরে ঘুরে হারে, ঘুরে ঘুরে মুখে বলে হচ্ছে আমি কমরেড মোহাম্মদ সেলিম ধর্মনিরপেক্ষ, আর ভোটার তালিকা থেকে খুঁজছে কোথায় মুসলিম ভোট খানিকটা বেশি, সেইখানে গিয়ে মোহাম্মদ সেলিমকে দাঁড়াতে হয়। আমি দায়িত্ব নিয়ে কথাটা বলছি। সংখ্যালঘু ভোট বেছে বেছে দাঁড়াতে যায়, সেখানেও হারে, কারণ মোহাম্মদ সেলিমকে মানুষ পছন্দ করে না। মোহাম্মদ সেলিম যে সিপিএম এর নাকি এত বড় নেতা, এত বড় পার্টি নাকি সিপিএম, ঘুরে দাঁড়াচ্ছে, তার নেতার একটা নিজস্ব আসন থাকে না কেন? তাকে ঘুরে ঘুরে দাঁড়াতে হয় কেন? তাদের আবার বড় বড় কথা, তাদের কথা জবাব দিতে হবে। পার্টির সাধারণ সম্পাদক, পার্টির সম্পাদক, বাংলার পার্টির সম্পাদক খুঁজছে কোথায় কোথায় সংখ্যালঘু এলাকা আছে, সেখানে গিয়ে আমি মোহাম্মদ সেলিম বলে দাঁড়িয়ে পড়বে। হয় নাকি কখনো এটা? ইউ আর গোয়িং টু আস্ক সামথিং। আরেকটা আছে আমাদের বাংলায় হয়ে যাক তারপর সিবিআইয়ের বিরুদ্ধেই এবার কেস করতে চাইছে সারদা কর্তা সুদীপ্ত সেন। তিনি বলছেন যে যারা আমার থেকে অ্যাকাউন্টে ট্রান্সফার চেকের মাধ্যমে কোটি কোটি টাকা নিয়েছে, সিবিআই কে তাদের নাম বলা সত্ত্বেও সিবিআই তাদের গ্রেফতার করেনি। সিবিআইয়ের বিরুদ্ধে অভিযোগ জানাতে সুপ্রিম কোর্টে চিঠি লেখার জন্য জেলের ওয়েলফেয়ার অফিসেও আমায় যেতে দেওয়া হচ্ছে না। আমি এটা নিয়ে কোনো মন্তব্য করব না। আদালতে যে কোনো অ্যাকিউজডের বিচারকের সঙ্গে কথা বলার অধিকার আছে, তিনি বলেছেন, তার উপর দাঁড়িয়ে আলাদা কোনো মন্তব্য আমি এখানে করব না। শুধু কার দিকে ইঙ্গিত করছেন? কোটি কোটি টাকা নিয়েছেন চেকের মাধ্যমে, যার কথা বলেছেন সিবিআই কে সিবিআই গ্রেফতার করেছে। কিন্তু অনেকের কথাই বলেছেন। জাজ নিজেই জানতে চান না, আপনি জানতে চান কেন? আরে জাজই জিজ্ঞেস করলেন না প্রশ্নটা। sir, one of the TMC MLAs, Ashit Majumdar, মাজুমদার, ইয়া। yeah, he had made a derogatory comment against Loket Chatterjee. He has said that she have double standards. She's with BJP and TMC as well. I don't think this is a derogatory comment. This is a political comment. I think he wanted to say that he has his double standard to connected with two parties.
So you don't forget that the contestant from Hooghly, BJP contender, she had a long background of Trinamool. And you know that Rachana Banerjee is our candidate. She's a fresh candidate, and she will win definitely. So what Wasit Majumdar does know, I think he has some specific points. You can clarify from him. Mamata Banerjee today, while speaking, have explicitly spoken about CAA and have said that as soon as you register, you will be marked as Bangladeshis, and then when NRC comes into place, you will be the one like Assam sent to detention camps. I Yeah, already told uh, about this, in detail. the What? first condition in this CA form, that is, you have to declare yourself as non-citizen of India. Then you can apply for citizenship. That is the problem. এক মিনিট, এই তোমার উত্তরটা আমি জাস্ট একটা লাইন দিয়ে দিচ্ছি। এরকম হতে পারে যে আমরা জানতাম বা কোর্ট থেকে দেখেছি, কোর্টের রেকর্ড থেকে, যে সুদীপ্ত সেন তিনি কিছু কোর্ট ডেপুটেশন দিয়ে, কোর্টে স্টেটমেন্ট, লিখিত স্টেটমেন্ট দিয়ে অনেকের নাম বলেছিলেন যে তাদের উনি বিপুল টাকা দিয়েছেন ইত্যাদি ইত্যাদি। সেগুলো আমরা জানি, উনি দিয়েছিলেন কোর্টে চিঠিগুলো। তিনি, আমরা অনুমান করছি তাদের কথাই বলেছেন। And another thing for you, that the MOS of a central government, he has very specifically said, when the portal of the NRC kind of the citizenship portal would start, I am the first person who will apply. Still, he hasn't applied. So when the MOS of shipping, he is afraid about the portal, about the NRC, about the CA. So what thing will be done about for the other persons, for the common people who are really suffering from the long time for the double standard of BJP. So I think that NRC, they took 5 years for the frame the rules, and still it is not working. And they are vacillating on this. I think the brothers of Matua religion, they will answer him in this election. Also, one more thing, Robert Vadra have said that people of Amity wants someone from Gandhi family to contest in that particular constituency, and he will be contesting. I don't want to make How, any how comment. are you looking into this whole matter? Robert Vadra is from this in here. I don't want to make any comment. That is a absolutely inner problem of Congress. We don't want to make any comment. Thank you.